আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি দেশ গঠনে এখন কি করতে হবে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য, এবং আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মূল আলোচনায় যেতে চাই, আমি তো মাহমুদুর রহমান মান্না আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেশ গঠনে কি করতে হবে এই যখন আলোচনা আমরা যদি শুরু করি, তাহলে সংস্কারের প্রশ্নটা কিন্তু আগে চলে আসছে। এতবার শুনছি, বারবার এই কথা শুনছি যে সংস্কার করতে হবে, কিন্তু কোথায় সংস্কার করতে, কি কি সংস্কার আসলে করতে হবে, এ নিয়ে কি কোনো ধারণা আপনি দিতে পারেন কিনা, আপনার কি মনে হয়? মানে ব্যাপারটা হলো কি জানেন, এই যে প্রথম সংস্কারের কথা তো হচ্ছে না, সংস্কারের কথা আগেও হয়েছে। মানে এই আন্দোলন নয়, এমনকি আমরা যখন 3 জোট মিলে আন্দোলন করেছিলাম এরশাদ সরকারের বিরুদ্ধে, তার পতন হয়েছিল, তখনও সংস্কারের কথা বলা হয়েছিল। কীরকম করে গণতন্ত্রটা নির্মাণ করা যাবে, লাগসই টেকসই করা যাবে, যাতে আবার ফ্যাসিবাদ ফিরে আসে, সেগুলো বলা হয়েছিল। এইবার তো অনেক লম্বা সময়, 15 বছর। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো মানে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পথে মিলেছে, সবাই একসাথে হয়েছে, মতের আদান প্রদান হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। হবার পরে সংস্কারের সুনির্দিষ্ট কিছু কর্মসূচি ছিল। যেমন ধরেন, প্রথম ছিল 7 দফা, তখনও যুগপৎ শুরু হয়নি। বিএনপি সহ আমরা যারা আছি একটা যৌথ আন্দোলনে 7 দফা করা হয়েছে। তারপরে আবার নিজেদের প্রোগ্রাম করেছে। আমরা যেমন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 14 দফা সংস্কার কর্মসূচি করেছিলাম, এবং সবশেষে যখন 41টা দল মিলে আপনার এই যুগপৎ আন্দোলন শুরু হলো, তখন 31 দফা সংস্কার কর্মসূচি বলা হয়েছিল। তো এখন আমি তো সবাইকে সবটা পড়তে বলবো না, বা তারা পড়তে পারবে কি আমি তা জানি না, কিন্তু মোটা দাগে বিষয়টা হচ্ছে এখন যেটা আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বললে একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে বলতে পারেন প্রায় সম্পূর্ণ ভিন্ন দেশ একটা বাংলাদেশ, যা আগে ছিল। সেখানে গণতন্ত্র থাকবে, সেখানে মানবিক মূল্যবোধ থাকবে, সেটা একটা কল্যাণধর্মী রাষ্ট্র হবে, সেটার মধ্যে আপনার মানে মূল্যবোধের চর্চা যেরকম করা হবে, তেমনি এটা যাতে একটা টেকসই অর্থনৈতিকভাবে দেশ হয় সেরকম চিন্তা করা হবে। এইসব কারণে ধরেন, যেহেতু আমাদের দেশের এই যে বারবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, তার কারণকে অনুসন্ধান করে দেখা গেছে আমাদের যে মূল কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের বহু জায়গা আছে যেটা ফ্যাসিবাদকে সাপোর্ট করে। যেমন প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা, তারপরে আপনার কোনো জবাবদিহিতা নাই, এই ধরনের বিভিন্ন বিষয়ে বিচার বিভাগের সেরকম করে স্বাধীনতা নাই, জনগণের বলবার জায়গা নেই। সব মিলে বলা হয়েছিল আমরা শুধুমাত্র ক্ষমতার বদল করবার জন্য লড়াই করছি না, আমরা দেশটা বদলে দেওয়ার জন্য, সমাজ বদলে দেওয়ার জন্য লড়াই করছি, এবং সেই প্রস্তাবনা ওখানে ছিল। এরকম অনেকে বলছেন, হয়তো বা মনে করছেন যে এখনই সংস্কারের কথাটা আসছে, এরকম নয়। সেই কর্মসূচিগুলো এখন পর্যন্ত সেইভাবে জনসমক্ষে আবার নতুন করে উপস্থাপনের সুযোগ করা যায়নি, যেটা আনুষ্ঠানিকতার মধ্যে করা যায়। যেমন ধরেন, আজকেও একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল, তারা বলছে 1 মাসের একটা মূল্যায়ন করার মতো, কী হতে পারত, কি হয়েছে, তখনও সংস্কারের কথা আসছে। প্রায় সমস্ত জায়গাতে এগুলো আসছে, বলা হচ্ছে। একটা বিষয় আছে, সেটা হলো কি, সংস্কার তো ধরেন একটা চলমান প্রক্রিয়া। আপনি কোনো জায়গায় এটা বলতে পারবেন না যে রাষ্ট্র পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে, আর কিছু ভালো করবার দরকার নেই, এখানে স্টপ করে দিলাম। ঠিক এরকম করে যদি সরকারও থাকে, যতদিন সংস্কার করতে হবে ততদিন সরকার থাকবে, মানে আজীবনই সরকার থাকতে হবে একটা। এই জন্যে একটা টার্মস অফ রেফারেন্স ঠিক করে দেওয়া যে তুমি এত দূর করো। তো আমরা এরকম করে বুঝি যে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, মানুষের সন্তোষজনক হয়, সেটার জন্য যে সমতল ভূমি তৈরি করবার দরকার, সেটা করে তারা যাবেন। এগেইন আমি 2-3 লাইনের মধ্যে শেষ করে দেবো। এটা যদিও বলছি 1 লাইনের মধ্যে, কিন্তু টাস্কটা তো অনেক বড়। আপনি ইলেকশন করতে গেলে পুলিশ লাগবে একটা, যে পুলিশটা ওই যে আগের ঘুষ দুর্নীতির লাইনে থাকবে না, ব্যালট স্টাফিং করবার চিন্তা করবে না, তারপরে যারা ভোটার তাদেরকে মানে পরিশ্রম করা বা তাদের অত্যাচার নির্যাতন করার চেষ্টা করবে না। কিন্তু পুলিশ এখন তো নাই বলতে গেলে, মানে কোনো না কোনোকে থানার মধ্যে বসে আছে, তারা কোনো কাজই করে না, এবং আগের চর্চাগুলো আছে, তারা মনে করে কি যে আবার ফিরে আসবে বোধহয়। যেরকম অত্যাচার নির্যাতন তারা করেছিল বিগত সরকারের দলীয়করণের কারণে, জনগণ কর্তৃক ঘৃণিত, ধিকৃত, এবং দেখেছেন কী কী হয়েছে। এখন আপনি তার কাছে কোনো অভিযোগ নিয়ে যান, সে অভিযোগ লিখতেও চায় না, তাকে বলেন যে আপনি একটা ইনভেস্টিগেট করতে চায় না। তো এদের দিকে আপনি ভোট করতে পারবেন না। অতএব পুলিশ বাহিনীকে আপনার জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত করতে হবে, ব্যুরোক্রেসিকে একইভাবে জনবান্ধব ব্যুরোক্রেসি করতে হবে। আরও অনেকগুলো বিষয়ে বলা যায়, কিন্তু আমি বলবো যে
ধরেন অন্তত এই মুহূর্তে যেরকম করে ব্ল্যাক মানি আছে, অনেক কথাবার্তা লেখা হচ্ছে, এই ব্ল্যাক মানি যদি আবার ইলেকশনে আসে তো আপনি ফেয়ার ইলেকশন তো করতে পারবেন না। আর লাস্ট বিষয় হচ্ছে অনেকগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এখন করা যায় যেটা আপনাকে অ্যাসিওর করতে পারে যে একটা ভালো স্টেবল গণতন্ত্র নির্মাণ করতে পারবেন। লাইক আমি আগে যেটা বললাম, যেটা সবাই বলছেন যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তারপরে আবার বলছে যে বাই ক্যামেরাল লেজিসলেচার করতে হবে, কেউ কেউ বিকেন্দ্রীকরণ ক্ষমতার যত দূর করা যায় সেগুলো বলছে। এই পর্যন্ত মোটামুটিভাবে আপনি এগ্রি করতে পারেন যে এগুলো করা গেলে তাহলে ইলেকশনে যাওয়া যাবে, ওই পর্যন্ত সংস্কার এদের করতে হবে, পরে যারা আসবে তারা করবে। আমি তো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আপনাকে জানতে চাই, সংস্কারের কথা যদি বলছেন, মাহমুদুর রহমান মান্না যেমনটি বলছেন যে অনেকেই নানা ধরনের ফর্মুলা দিচ্ছেন, নানা ধরনের প্রস্তাব দিচ্ছেন, এই সত্যিকারের সংস্কারটা যখন শুরু হবে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের পদ্ধতিটা কি হবে, এই সংস্কারগুলো পরামর্শগুলো নিয়ে কিভাবে নিতে পারেন তারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা এবং সালাম। মান্না ভাই যা বলছিল আমি শুনলাম, এর চেয়ে ভিন্ন খুব কিছু কথা আমার আছে তা না, কিন্তু আমি মনে করি এই সরকার একটা আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে এসেছে। বিজয়ী সরকারের অনেকগুলো সুবিধা থাকে। তারা অনেক সময় সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দ্য পার্লিয়ামেন্ট পিপুল এই কথা বলে অনেকগুলো কাজ করার অধিকার তারা রাখে। এবং আমরা মনে করছি এবং করেছিলাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যার নেতৃত্বে গঠিত হয়েছে, জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, তিনি এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন, তার উপরে সারা জাতির ভরসা আছে। এই কারণে যে উনি যদি না আসতো প্রধান হয়ে ইন্টারিম গভর্নমেন্টে, তাইলে এত সুবিধা মতো ইন্টারিম গভর্নমেন্ট আমরা করতে পারতাম না, মানুষ ওইভাবে মেনেও নিত না বা এত আশাবাদীও হতো না। কিন্তু উনি তো একজন ব্যক্তি, তার যত যোগ্যতা যত জ্ঞান ক্যাপ্টেনের থাকুক, ক্যাপ্টেন একা খেলে সব জিতিয়ে দিবে সেইটা মনে করার কোনো কারণ নাই। সেটা ক্রিকেট ফুটবল যাই বলেন, কারণ পলিটিক্স ইজ এ গেম। এই গেমে ক্যাপ্টেন একা খেলেই সব জিতিয়ে দিবে সেটা সম্ভব না। যদিও ক্যাপ্টেন ইজ এ লিডার অফ এ টিম অ্যান্ড লিডার ইজ দ্য লাইট। লিডারের আলোকেই গেমটা আলোকিত হয়। এবং উনি এখন পর্যন্ত যে কথাগুলো বলছেন, যতটুকু কাজ তিনি করছেন, আমার কাছে মনে হয়েছে যে খুব বিচ্যুত কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। কিন্তু তার সাথী যারা আছেন, 2-3 জনকে বাদ দিলে, এই যে 2 জন ছাত্র নেতা বা আরও 2-1 জন, এদেরকে বাদ দিলে আর যারা আছে তারা হলো জীবনে আমলা ছিলেন। এবং বাংলাদেশের আমলা মানে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত আমলা। ব্রিটিশের সদ্গুণগুলোর চেয়ে বদগুণগুলো তাদের মধ্যে বেশি। এবং সেই গুণগুলোর মধ্যে হলো ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড স্যার। এই শিক্ষায় শিক্ষিত আমাদের বড় বড় আমলারা, এবং এর থেকে খুব বেরিয়ে আসতে পেরেছে বা পারবে বলে আমার মনে হয় না। আমার এই জায়গাতে কিছু রিজার্ভেশন এই সরকার সম্পর্কে থাকবে। তারা খুব ভালো কাজ করতে পারবে এটা আমার মনে হয় না। এবং তারা এখানে ঢোকার কারণেই যে ঘোড়ায় চড়ে সেনাপতি যুদ্ধে যাবে, মধ্যযুগে বা প্রথম যুগে যুদ্ধ হতো, ইনফ্যান্ট্রি বলা হতো ঘোড়া, সেনাপতি ঘোড়ায় ছেড়ে যুদ্ধে যেত। সেই ঘোড়া যদি পা ল্যাংড়া থাকে, অর্থাৎ ঘোড়া যদি ঠিকমতো কদম না নেয়, সেনাপতি কিন্তু যুদ্ধ করতে পারবেন না। ঘোড়া হলো একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, আমলাতান্ত্রিক অ্যাডমিনিস্ট্রেশন।
আমার কাছে মনে হচ্ছে এটা এখনো খুব স্লত গতিতে, ধীর গতিতে অথবা গতিহীনভাবে চলছে। আমি টেস্ট করেছি, কোনো চাওয়া পাওয়ার জন্য না, কিছুই চাই না, এমনকি প্রধানমন্ত্রীত্বও চাই না। কথাটা যদি কেউ দেয় তাও আমি না করব, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা দেশটাকে ভালোবাসি, দেশটা ভালো চলুক এটাই চাই। আমি টেস্ট করার জন্য অনেক জায়গাতে ফোন করেছি। আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত 2 দিন ফোন করলেও তাদেরকে পাবেন না। স্যার ব্যস্ত আছেন, স্যার মিটিংয়ে আছেন, যেগুলা গত 52 বছর যাবৎ শুনে আসছি। স্যার ব্যস্ত আছেন, স্যার মিটিংয়ে আছেন। তারপরে স্যার যদি 3 দিন পরে ফোনটা ধরেন, উনি খুব বিরক্তভাবে, কেন ভাই ফোন করছিলেন বলেন দেখি, খুব ব্যস্ত ছিলাম, মানে মনে হয় যেন আমরা গাঙ্গে দিয়া ভাইসে আসছি নদীর জলে। ফজলুর রহমানরা এই দেশে নদীর জলে ভাইসে আসছে, আমাদের কোনো কিছুই নেই। যে আন্দোলন গেল, আমাদের যে 60 বছরের রাজনৈতিক জীবন, এগুলো কিছুই না এদের কাছে। হ্যাঁ বলেন ভাই, তারপরে দেখানো শুরু করবে আইন। হ্যাঁ এটা তো হয় না, আইন তো এইভাবে লেখছে, আমি তো আইনের বাইরে যেতে পারি না। এত ভদ্রলোক হয়ে যাবে আইনের ব্যাপারে, এত আইন মানা ব্যক্তি হয়ে যাবে যে সারা জীবন যে বেআইনি কাজ করছে সেগুলা ভুলেই যায়। একজনকে বিরক্ত হয়ে আমি শেষ পর্যন্ত বলছি, ও আপনি 18 সনে কী ছিলেন? কয় ভাই আমি ডিসি ছিলাম। কোন জেলার? অমুক জেলার। তো অমুক জেলাতে তো 5টা এমপি সিট ছিল। তো 30শে ডিসেম্বর যে ইলেকশন হয়েছিল, পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে 5টায় এমপি সিটে যে 5 জনকে আপনি দিনের আগের, পরের দিনের ভোট আগের রাতে যে সিল মারার কথা বলে দিয়েছিলেন রিটার্নিং অফিসার সহ সমস্ত প্রিসাইডিং অফিসারদেরকে, এইটার আইনটা একটু আমার শিক্ষা দেন, আমি একটু শিখি। এরকম বেশ কিছু কাজ এখানে আরও গতি সম্পন্ন হওয়া উচিত সরকার। তারা যদি মনে করে যে তারা খুব ধীর গতিতে চলবে, অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, আমাদের 5 বছর থাকতে হবে, 5 বছরের মানুষ ধৈর্য নাও থাকতে পারে। কাজগুলো খুব দ্রুত করতে হবে, এবং দ্রুত করতে গিয়ে তাদের কাজের লিমিটেশনটা মান্না ভাই বলে নেয়। আমি পরিষ্কারভাবে বলি, আমি একজন আইনজীবী, আমার আইনজীবীর বয়স হলো 47 বছর, নিজের বয়স 77 বছর। তাদের প্রথম এবং প্রধান কাজ হলো এই দেশে একটা নির্বাচন হবে, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেই ব্যাপারটাকে আগে নিশ্চিত করার লক্ষ্যে কাজগুলো করা। ওই একটা হারামজাদা নির্বাচন কমিশন ছিল, অমানুষ নরপশু নরাধমদের কাজে। আমি এইভাবেই কথা বলি, এরা সব আমার বয়সে ছোট, এই কারণে আমি বলছি নরাধমদের এরা চলে গেছে। একটা ভালো নির্বাচন কমিশন করতে হবে সবার মতামত সহকারে, হুইমের উপরে নয়। তারপরে এই দেশে যারা অপরাধ করেছে, গুলি করে যারা শিশুসহ বৃদ্ধ পর্যন্ত হত্যা করে রক্তের সাগর সৃষ্টি করেছে, তাদের বিচারগুলো সুনিশ্চিত করার জন্য প্রথমে এফআইআর করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, জেলে নিতে হবে, বিচার শুরু করতে হবে। এই পর্যন্ত হলো তাদের দায়িত্ব, বিচার করার দায়িত্বটা তাদের না। অর্থাৎ পুলিশ রিপোর্ট, চার্জশিট পর্যন্ত যতদিন লাগে ততদিন তারা থাকবেন। আমি খুব ক্লিয়ারলি কথাগুলো বলতেছি, তারা থাকবেন ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত একদম থালা লেভেল পর্যন্ত শুরু হইল, অ্যাসিলেন্ট থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত সোজা রাস্তায় সিরাতুল মুস্তাকিম যে পর্যন্ত না চলবে, দুষ্টামি শয়তানি করবে এবং আবার নতুন পুরানো প্রেমিকদের কথা জায়গা উঠবে, সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত ঠিক না, খুব দ্রুত ঠিক করতে হবে। আমি তাই মনে করি যে এই দেশে আরো কিছু কাজ আছে, সেই কথাগুলো আমি আরো পরে বলবো মান্না ভাই বলার পরে। এই প্রাথমিক এই কাজগুলো করতে হবে। আর যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে দেখতে হবে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যারা কয়েক হাজার লোক আহত হয়েছে তাদের জীবনের সমস্ত রিস্ক এই সরকারকে নেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে বলে প্রাথমিক কাজটা। আবার আসবো আপনার কাছে, আমি তো মাহমুদুর রহমান আপনার কাছে আসতে চাই। নির্বাচন কমিশন নিয়ে কথা বলছিলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন, একটা নির্বাচন কমিশন গেছেন, আমরা সব সময় প্রায় দেখেছি নির্বাচন কমিশনে কোনো না কোনো বিতর্ক হয়েছে সব সময়। এই একটা বিতর্কহীন নির্বাচন কমিশন যদি গঠন করতে হয়, আপনার পরামর্শ কী হবে? প্রথম কথা কি জানেন, আমাদের যখন আলোচনা করি তখন নির্বাচন কমিশনটাকে খুবই একটা অ্যাডহক বেসিস আলোচনা করে, মনে যেন 5 জন 6 জন বা যে কজন দিয়ে একটা কমিশন করলেন সেটাই বোধহয় নির্বাচন কমিশন, কিন্তু এটা তো না।
ওরা একেবারে টপে থেকে কিছু ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু এক্সিকিউশনের দায়িত্বটা পুরোই হলো ফিল্ড লেভেলে। সেখানে কাজ করে কোথায়? সিভিল বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। সেই জায়গাতে তো ইলেকশন কমিশনের নিজেরও কিছু করবার থাকে না। তারা বললে যে এসপি তার কথা শুনবেই, বলা হয় যে তারই আন্ডারে সব কিছু, কিন্তু ওরকম চলে না। বা ধরেন যেমন নারায়ণগঞ্জে সবাই দেখেছি, তারা আর্মি চাচ্ছে, আর্মি যায়নি, সরকার দেয়নি। তো এই ইলেকশন কমিশন আপনি রিকনস্ট্রাক্ট করবো যখন কথা ভাবছেন, এখন তারা কয়েকজন রিজাইন করেছেন, তার জায়গায় আরও কয়েকটা লোক দিয়ে দিলেন, এটা কোনো সংস্কার মিনি করে না। বিকজ আমার মনে আছে এই যে হাবিবুল আউয়াল সাহেবকে যখন সিইসি করা হয়েছিল, তখন আমি নাম বলবো না, খুবই দুজন রেসপেক্টেড মানুষ যারা আমাদের আন্দোলনের সাথে ছিলেন এবং মানে বিচার বিবেচনা বিচক্ষণতার দিক থেকেও খুব ভালো, তারা আমাকে বলেছিলেন যে খুবই চমৎকার একটা নির্বাচন কমিশনার হয়েছে, প্রধান যিনি হয়েছেন। শেষ পর্যন্ত কী দেখলাম? সো একটা ইন্ডিভিজুয়ালকে ওরকম করে তো জাজ করা যাবে না, সিস্টেম দিয়ে জাজ করবে যে সিস্টেমের মধ্যে ইন্ডিভিজুয়ালটা কতখানি কাজ করতে পারে কি না, সিস্টেমটা তাকে অ্যালাউ করে কি না। তো আপনি এই ইলেকশন কমিশন এটা 5 জন দিলেও কিচ্ছু আসবে যাবে না যতক্ষণ নিচে করতে পারবে। আমি আগের কথা বলছি, এটার মানেই হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে আপনি জনবান্ধব করতে না পারলে হবে না, হুইচ ইজ এ হিউজ টাস্ক। কিন্তু ফজলু ভাই যেরকম করে বললেন না, এটা খুবই চমৎকারই বলেছেন। একদম নিচের একটা লেভেল থেকে আপ টু ধরেন সিনিয়র সেক্রেটারি পর্যন্ত এই মানুষগুলোকে আপনার ঠিকমতো বোঝাই এবং তাদের প্রয়োজনে সংশোধন করা বা রিপ্লেস করার কাজ, এটা তো বছর পর বছর লাগবার কথা না। এটা কতদিন লাগতে পারে, যারা কাজটা করছেন তারা বলবেন। দেখবেন যে এই মানুষগুলো ম্যাটার করে এবং এই মানুষগুলো সম্পর্কে ধারণা ভালো না। একটা শর্ট লিস্ট করবে বা ফুল একটা লিস্ট করে তাদেরকে আস্তে আস্তে চেঞ্জ করবেন। আমাদের দেশে মানুষের অভাব নাই, অফিসারের অভাব নাই, বহু আছে ওএসডি পড়ে আছে, এই জায়গাগুলো ম্যান করতে পারে। সেই জায়গাতে যখন ফজলু ভাই বলেন যে তারা স্লো যাচ্ছে, এই কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে। কেন? আমি এখন পর্যন্ত এরকম জানি, ধরেন থানা লেভেল যদি বলেন, যেহেতু আমাদের থানায় যেতে হয়, ভোটের কাজ আছে, দলের কাজ আছে, দেখছি যে থানার কিছু পরিবর্তন হয়নি। একটা হচ্ছে আগে ওরা অ্যাক্টিভলি ঘুষ খেত, অত্যাচার নির্যাতন করতো, এখন ওরা টোটালি ইনঅ্যাক্টিভ, কিচ্ছু করছে না। ব্যুরোক্রেসির কথা যদি বলেন, এটা উনি যেরকম বললেন না, ব্যুরোক্রেসিতে কোনো চেঞ্জ নেই। ধরেন যিনি সেক্রেটারি ছিলেন গত নির্বাচনের সময়, সরকার দালালি করেছেন, সহযোগিতা করেছেন, ঘুষ খেয়েছেন, টাকা বানিয়ে দিয়েছেন, তারাই যদি বসে থাকে, তো তারা তো ড্যাম কেয়ার ভাব করবেই যে কেউ তো কিছু করতে পারিনি আমাকে, এত কিছুর পরে আমি আছি। এরপরে ম্যাক্সিমাম কী হতে পারে, একটা ঠিক আছে রিটায়ারমেন্টে চলে গেল, তাতে তার কী লস? বিকজ হি হ্যাজ মেড এনাফ অফ মানি এবং সেটা হি ইজ এনজয়িং হিজ লাইফ, তার কিন্তু কোনো কমিটমেন্ট টু দ্য নেশন নাই। অথচ এই আন্দোলনের পুরো বিষয়টাই কি, এই যেমন ধরো ওরা যখন বলে বৈষম্য বিরোধী দেশ করতে চাই, যদিও টার্মটা অনেক বড়, বৈষম্য বিরোধী দেশ মানে একটা বিশাল ব্যাপার। এই সমাজতান্ত্রিক দেশ, কমিউনিস্ট দেশগুলো শেষ পর্যন্ত ওটা পারি নাই, তাদের পরিধি আমরা দেখেছি। কিন্তু তারপরে স্পিরিটটা খুব ভালো, সেটা করতে গেলেও আপনি বৈষম্যটাকে কমাবেন কীরকম করে? তার মানে আবার ফুল অ্যাডমিনিস্ট্রেশন, মানে খোল নলচে ধরে আপনাকে কাজ করতে হবে। আমি শুধু বলছি যে এইটা করতে গিয়ে আপনি বলবেন সংস্কার যতদিন হবে ততদিন আমি থাকবো, এটা বললে হবে না। আপনাকে বলতে হবে যে এইভাবে সংস্কারটা করব এবং এই জায়গায় গিয়ে আমি মনে করি স্যাটিসফ্যাক্টরি একটা ইলেকশন দিতে পারবো, আপনারা হ্যাপি হবেন। রাজনৈতিক দলগুলো তাদের কাছে জানতে চাইবে আপনারা কতদূর যাবেন, কি কি আপনাদের এজেন্ডা লিস্টের মধ্যে আছে, সেটা আপনারা বলেন। কিন্তু এখন পর্যন্ত সেই ডিসকোর্সটা তো চালু হয়নি, এই তো মানে পারস্পরিক আলাপ আলোচনা শুরু হয়নি। এখানেও একটা যে কথা বলি, মানে এটা আমার কাছে খুব ভালো লাগেনি। কেন? যেমন ধরেন আমরা গণতন্ত্র মঞ্চ ওই যে 17টা দলের সাথে যেদিন বসলো, একদম সব জায়গাতে যে সরকার আলোচনা শুরু করেছে, আগামীকালকে আমাদের সাথে বসবে, তো এর মধ্যে আসিফ নজরুল একদিন ফোন করে আমাকে বললেন যে ভাই আপনাদের সঙ্গে তো কথা আমাদের একবার হয়েছে, আমরা কিন্তু এই দফায় বসছি না। আমাদের সাথে যে কথা হয়েছে সেটা এজেন্ডা ছিল কি জানেন? আমরা বসবার পরে প্রধান উপদেষ্টা তাকে বললেন, আইন উপদেষ্টাকে, যে তুমি এজেন্ডাটা প্রেস করবি। বললেন আজকে আমাদের হাতে সময় তেমন কিছু নাই, আমরা হয়তো আধা ঘন্টা বড়জোর 45 মিনিট পাবো, আমরা একটা জিনিসের উপর আপনাদের মত জানতে এসেছি, 15ই আগস্ট। 15ই আগস্ট তো একটা হিউজ পলিটিক্যাল সাবজেক্ট, সেটা 45 মিনিটে আলোচনা কেমনি হবে? তবু যেভাবে ওটা শেষ করলাম, রাজনৈতিক সংস্কারের যে কথাটা আছে তার ছিটে ফটা ওটার মধ্যে ছিল না। তাহলে আপনি তো শুরু করেননি এখন পর্যন্ত সংলাপ। আপনি বিএনপির সাথেও যেটা করেছেন, আমি সেকেন্ড টাইম যখন মির্জা ফখরুলের সঙ্গে কথা হলো, ওটাকে আমি ফোন করলাম, ভাই কী হলো, কী ঘটনা বলে। উনি বললেন কী হবে, আমাকে ফোন করেছে বলে আসতে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এগুলো নিয়ে কথা বলতে। তা আমি বলেছি একা যাবো কীভাবে, আমরা তো দল আছে, দলের প্রতিনিধি নিয়ে যেতে হবে। তারা দলের প্রতিনিধিকে বলে নাই। শেষ পর্যন্ত উপদেষ্টা বললেন আচ্ছা আসেন না আরও 2-3 জন, ওটা ম্যানেজ করা যাবে। এই গেলেন, কথা বলেছেন এইটা নিয়ে, কিন্তু তারপরে তার কোনো হোমওয়ার্ক করে যাননি। একটা যে মানে ধরেন
এত বড় ক্রাইসিস উতরে আপনাকে খেয়াল করতে হবে, একদম মানে পৃথিবীর একটা নিকৃষ্টতম স্বৈরাচারকে পরাস্ত করে সেই জায়গায় আপনি একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করতে চাচ্ছেন। কাজটা কত বড়! আপনি কি করবেন? যারা পতিত, ওই যে 15 আগস্ট সম্পর্কে জিজ্ঞেস করলো, এদের কি করবেন? মনে আছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন যিনি, ব্রিগেডিয়ার শেখ সাকওয়াত, উনি কে বলেছিলেন না তারা দল করুক, সংগঠন করুক, তাদের দল তো নিষিদ্ধ করা হয়নি। তখন মনে হচ্ছিল যে অ্যাজ ইফ ইট গোজ, যেরকম আগে গেছে সেরকম ফ্রিলি যাবে, তারা করবে। তারপরে দেখুন এখন কথায় আসছে, শেষ মানুষটা পর্যন্ত বিচার করা পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে কত বড় তাদের মধ্যে একটা মানে কি বলবো, এটা মানে ডাইকোটমি টাইপের আছে, দ্ব্যর্থবাদকতা আছে। এই জিনিসগুলো তারা করতে পারে নাই। এরকম করে অ্যাডমিনিস্ট্রেশনের বহু জায়গাতে আমি জানি আগের লোকজনই আছে এবং তারা আগের মতোই চলছে, এবং সিদ্ধান্তগুলো যে কীরকম করে না হচ্ছে না সেটাও বোঝা যায় না। কারণ সবই যে মন্ত্রী সবার থেকে সিদ্ধান্ত যাচ্ছে, সেটা কার্যকর করা হচ্ছে, তারা একটা ডিরেকশন দিয়েছে, সেই অনুযায়ী দেশ চলছে, এখনও সেটা সেট হয়নি। তবে আমি অত হার্শ ক্রিটিসিজম করবো না, বিকজ আমি জানি, যদিও ডক্টর ইউনূস বলছেন এই লোকগুলো যারা উপদেষ্টা পরিষদে আছে তারা নিজ নিজ জায়গায় সফল, নিজ নিজ জায়গায় মানে এনজিওতে সফল, বাট দিস ইজ পলিটিক্স, যেটা তারা কিছুই জানেন না অলমোস্ট। যে পরিবর্তনগুলো চান সেই পরিবর্তনগুলো ধীর গতি নিয়ে এক ধরনের হতাশা প্রকাশ করছিলেন, কিন্তু এই সরকার তো সময় পেয়েছে মাত্র 1 মাস, তাতে তো মানে 1 মাসের মধ্যে আর কতটুকু করা যায়? বিপ্লবের সরকার এখন যে টেকনোলজি পৃথিবীতে আছে, আমি আপনাকে একটা কথা বলি, 1 ঘন্টায় তারা পারে কি কি জিনিসগুলো পারে দেখেন। ইলেকশনটাকে ফেয়ার করার জন্য 14, 18 এবং 24 এই 3টে জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা মেইনলি অংশগ্রহণ করছে, ফাও মানুষ না। 1 আওয়ামী লীগ, 2 আওয়ামী লীগ এবং তার জোটের সামান্য কিছু, 2 হইল জাতীয় পার্টি, কোনো সময় এরশাদের নেতৃত্বে, কোনো সময় রওশন এরশাদের নেতৃত্বে, কোনো সময় আজকের কাদের সাহেবের নেতৃত্বে। এই 3টা ইলেকশনে তারা অংশগ্রহণ করছে। এই 3টা ইলেকশনে যারা অংশগ্রহণ করছে তাদের লিস্টটা পাওয়ার জন্য একটা বুতাম টিপ দিলেই যথেষ্ট। এবং তারা অংশগ্রহণ করছে কিভাবে, কি ইলেকশন হয়েছে। আমার সুস্পষ্ট বক্তব্য হইল, গত 3টা ইলেকশনে যারা অংশগ্রহণ, 14, 18 এবং 24, যারা গণতন্ত্রকে হত্যা করছে, যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, বিনা ভোট 14 জন, যারা দিনের ভোট রাতে মেরে, আগের রাতে মেরে নির্বাচিত হয়েছে 18 জন, এইবার যারা মস্করার ইলেকশন করছে, রং বেরঙ্গের ইলেকশন, এটা নৌকা মার্কার জায়গায় ট্রাক মার্কা ভোটার হইল 1 জন, তার নাম হইল শেখ হাসিনা। সে যাকে নমিনেশন দিয়েছে সেই পাস করছে, সেটা ট্রাক মার্কা, ট্রাক্টর মার্কা, কাক মার্কা, যাই হোক, হাসিনা ভোটার, সে যাকে ভোট দিয়েছে সে এমপি হয়েছে, সরকারি দল বিরোধী দল নাই। এই লোকগুলাকে আগে চিহ্নিত করেন, এরা কারা, এই চরিত্রহীনগুলা কারা, এদেরকে চিহ্নিত করেন। যদি দুশ্চরিত্র হয়ে থাকে এবং 3টা ইলেকশনে অংশগ্রহণ করে বিনা ভোটে নির্বাচিত হয়ে থাকে, প্রথমে তারা ডাকেন, ডাইকা তাকে আগে জেলখানায় ঢুকান। এটা হলো আমার 1 নম্বর প্রস্তাব। 2, ওই যে প্রিসাইডিং অফিসার একটা টিপ দিলেই 1 মাস বলেন আপনি বাইরে হইব যে বাংলাদেশের 36,000 সেন্টারে প্রিসাইডিং অফিসার কারা। 36,000 সেন্টার, তো 36 কোটি বাইর করতে পারবেন আপনি 1 ঘন্টার সময়ে। 36,000 সেন্টার টিপ দিলে বাইর করতে পারবেন গত 3টা ইলেকশনে কারা কারা প্রিসাইডিং অফিসার ছিল। এরা কারা? এরা বেশিরভাগ ওই বেসরকারি প্রতিষ্ঠান, হাই স্কুল, সরকারি প্রতিষ্ঠান, হাই স্কুল, কলেজের শিক্ষক টিক্ষক। এরা কারা? এরা হইল 2008 সন থেকে 2024 সনের সুবিধাভোগী লোকজন সব। এবং যাদের সেন্টারে 3 বারই প্রিসাইডিং অফিসার থাকাকালীন সময়ে 100%, 99% ভোট কাস্ট হয়েছে এবং 90%-এর উপরে নৌকা মার্কায় পড়ছে, বা যে মার্কায় হাসিনা বলে দিছে সেই মার্কায় পড়ছে, তাদেরকে চিহ্নিত করেন। কারণ এরা হইল শিক্ষক, হইল চরিত্রহীন শিক্ষক, এরা প্রফেসর হইল চরিত্রহীন প্রফেসর। এদের প্রেম রয়ে গেছে কাদের প্রতি? গত 3 বার যারা ইলেকশন করছে, যে দলই হোক আর ব্যক্তি হোক, তাদের প্রতি। আবার ইলেকশনে তাদেরকে প্রিসাইডিং অফিসার দিবেন, দিলে পরে মনে মনে গান গাইব, বহুদিনের পীড়িত রে বন্ধু একই দিনে ভাঙ্গ না। এই গান গায়া আবার ওই সব এই হারামজাদাদেরকে লুটেরা 50 কোটি 100 কোটি টাকা নিয়ে যাবে। ওই যে শেখ হাসিনা বলছে আমার পিয়নের 400 কোটি টাকা আছে, কতটা সত্য না মিথ্যা আপনি বলেন, মনে মনে বলেন।
যে দেশের পিয়নের 400 প্রধানমন্ত্রীর পিয়নের 400 কোটি টাকা হয়, প্রধানমন্ত্রী তো ধরতেই হবে পিয়ন সহ কাদের টাকা আছে। প্রথম কাজ হলো, আরেকটা কাজ রয়ে গেছে, আমি খালি ওগুলা কইছি বিচার। ওই যে টাকাওয়ালা যারা, আপনি গ্রামে লোক পাঠান, প্রত্যেকটা থানায় বলে দিবে এই 7টা মানুষ এই দেশের সমস্ত লোকের টাকা লুট করছে, 7 থেকে 10টা, প্রত্যেকটা থানায় বলে দিবে, উপজেলায় বলে দিবে মানুষের এর টাকা আছে, এরা এই সমস্ত টাকা লুট করে খাইছে। এদেরকে ধরেন না কেন? একটা লোকও তো ধরেন না এখন পর্যন্ত। এটা ধরার জন্য তো আপনার কোনো লাগে না, অত সময় লাগে না তো। এবং আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ইদানিংকালে দেখছি ধরার গতিটা খুব ইতি হয় নাই, কিন্তু জ্যোতি হয়ে গেছে, এটা খুব ধীরে চলছে। আচ্ছা, লোকাল ট্রেনের মতো। আবার আসবো আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে অন্য একটা বিষয় নিয়ে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শিক্ষার্থীরা ছিলেন তারা একটা বৈঠক করেছেন, অনেকগুলো সেখানে পরামর্শ আছে, তার দাবি এসছে। এখানে একটি দাবি তারা করেছেন, মব জাস্টিসটা বন্ধ করা একটা দাবি উঠেছে, এবং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে মব জাস্টিসটা বন্ধ করা উচিত। এই বিষয়টা একটু জানতে চাই, এটা নিয়ে বেশ একটা আতঙ্ক দেখা দিয়েছে। না, এটা কথা তো সত্য, মানে শব্দগতভাবে যদি বলেন মব জাস্টিস কে কবে অ্যালাউ করে, কিন্তু আমাদের এখানে মব জাস্টিস মানে কি বুঝিয়েছেন তা আমার কাছে স্পষ্ট না। কিন্তু আমি একটা উদাহরণ বলি, ধরেন আমার থানা বগুড়ার শিবগঞ্জের একটা ইউনিয়নে একটা স্কুলের হেডমাস্টার, তাকে হঠাৎ একদিন সকালে 2-3 জন বিএনপির নেতাকর্মী গিয়ে ধরেছে, তো একটা ঘরে আটকে রেখেছে, থানাকে ফোন করেছে, থানা সে তাকে নিয়ে গেছে, আমাদের লোকজন গেছে, তারা আমার দল করে না উনি, কিন্তু আমাকে সমর্থন করে বিভিন্ন কারণেই। জিজ্ঞেস করেছি কী হয়েছে, লোকটা তো একটা স্কুলের টিচার, ভাই আরও মামলা আছে, তাকে চালান করে দেবো, চালান করে দিয়েছে। এই রকম ঘটনা অজস্র হচ্ছে। ফজলু ভাই তো একদিক বললেন, তো আর একটা দিক আছে, সেটা হচ্ছে ওই যে আগে মতো উইনার টেক্স অল, আর ডিফিটেস্টের কিছু নাই। তা আওয়ামী লীগ তো পুরো ডিফিটেস্ট, উইনারকে বিএনপি। এবং বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে এখন 2 দিন পর বেশি গ্যাপে নিউজ হয়েছে যে হাট বাজার দখল নিয়ে দলের মধ্যে গোলাগুলি লোক মারা গেছে। তো এগুলোকে এক ধরনের মব জাস্টিস বলবেন, জোর করে বের করে দিচ্ছে, জোর করে দখল করে দিচ্ছে। এই ধরনের যেটা হচ্ছে সেটা না করেও যখন বলছে যে আইনের ভিত্তিতেই হোক, সেটা নিশ্চয়ই ভালো বলছে, আমি এটা সমর্থন করছি। কিন্তু তারা কি সেই যে বিচারিক প্রক্রিয়া চালু করতে পারছেন? তারা শুধু কি বলছেন, যত্রতত্র গ্রেপ্তার নয়। তো যত্রতত্রের ব্যাখ্যা কি? মামলা কেউ করেছে, পুলিশের কাছে রিপোর্ট হচ্ছে, অথবা কোর্টে মামলা করেছে, তারা ইনভেস্টিগেশন আসছে, পুলিশ অ্যারেস্ট করছে কিংবা তারা ধরিয়ে দিচ্ছে। আপনি খুব স্পেসিফিক্যালি বলতে হবে এই ধরনের চার্জ বা এই ধরনের অভিযোগের উপরে কোনো অ্যাকশন নেবে না, পুলিশ যাবে না, বা এগুলো যে বাড়াবাড়ি হচ্ছে সেগুলো স্টপ করবার জন্যে এই বিচারিক বা আইনগত প্রক্রিয়া নিতে হবে। সেটা কিন্তু তারা সেরকম করে বলেননি। এরকম তো হচ্ছে, এই যে ফজলু ভাই একটু আগে বললেন, চিহ্নিত লোক যে লুটেরা, সে তো বাড়িতে আছে, হয়তো অনেক বেশি ঘুরে টুরে বেড়াচ্ছে, লোকে দেখলে তো চিনবে পেছনে যদি লাগে, কিন্তু সে আছে এবং সে থাকবে। মনে করছে যে এরকম করে যখন সেন্টিমেন্ট ইমোশনটা ডাই ডাউন করবে, তখন আমি আবার বেরোবো, আবার কাজকর্ম করব। তার চেকটা কি? আপনি যে বিচার করবেন, যেরকম করে মামলা দেওয়া হয়েছে, মানে এই মামলার মানে পদ্ধতি বলেন এবং মামলার ক্যারেক্টারটা ইটসেলফ তো খুবই, অনেকে কিন্তু বলেছে সেটা যে এইসব মামলা টিকবে না। একজন ক্রিকেটার, তার নামে মার্ডার কেস, একজন ব্যবসায়ী, তার নামে মার্ডার কেস, শুধু মার্ডার কেসই আছে, বাকিগুলো নাই। তো মব জাস্টিস তো বলতে পারেন তারাই করছেন। এখন যেরকম যদি বলেন যে না, আসলে একটা কিছু দিয়ে আপাতত আটকাচ্ছেন, আপনি যে ভ্যালুজের কথা বলছেন, যে মূল্যবোধের কথা বলছেন, তাতে কিন্তু আপনি ওটা করতে পারেন না। যে একটা মনে একটা কেসে ঠুকে দিই না, রাখি, তারপরে আবার তৈরি করে দেবো, এটা তো আপনি করতে পারেন না। মব জাস্টিস যদি তারা বন্ধ করতে চান, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার সব ফোর্সেস, পলিটিক্যাল, সোশ্যাল, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং বলতে হবে, দেখো এই রকম অ্যানার্কি হওয়ার সম্ভাবনা দেখছি আমি, আমাকে এই করতে হবে, সহযোগিতা করেন, এরকম করে সহযোগিতা করেন যাতে না হয়। ওরা একটা দুটো উদাহরণ তৈরি করুক। এখন পর্যন্ত বলা হয়েছিল যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন, কিছু তো করেন নাই। এটাও কি এত বড় কঠিন? বলছেন আপনি 800 জন মারা গেছে, 20-22 হাজারের মতো আহত হয়েছে, তো 20-22 হাজারের লিস্ট করে কোনো জায়গাতে সরকার ওই ধরনের মানুষকে যে দিয়েছে আমি দেখি। একটা কথা বলে আমি এখনকার বক্তব্যটা শেষ করবো, এটা মানে আমি সব জায়গাতে বলতে চাই, এই জন্যে
আমার বাড়ি বগুড়া, ওইখানে 11 জন মানুষ শহীদ হয়েছে আন্দোলনে, একজন ছাত্র, বাকি সব ওয়ার্কিং ক্লাস, মানে ঠেলাগাড়িওয়ালা, রিক্সা চালায়, দর্জি ইত্যাদি ইত্যাদি। আমি একটা কবরে গেছি, মানে ধরেন ওই যে যেরকম ইউরোপে ব্যাকইয়ার্ড থাকে না, বাড়ির পেছনের অংশ, পেছনে সব থাকে টয়লেট ইত্যাদি, ওই রকম 3-4টা টয়লেট পার হয়ে সেই কবর, ছোট্ট একটা জায়গা। তো আমি ওখানে পতাকা লাগালাম, তারপরে ফুল দিলাম, দেবার পরে আমি জিজ্ঞেস করলাম যে এইখানে কেন কবরটা? তো তার স্ত্রী এবং সন্তান দাঁড়িয়ে আছে অধবদন, তাকেও আমার দিকে। অন্যান্য লোকজন বললো লাশটা যখন আসলো তখন লাশটাকে মাটি দেবো কোথায়, তার তো 1 ছটাক মাটিও নেই। ওই মানুষের জন্য আপনি কি করছেন? এই রকম মানুষই বেশি, আর যারা কাতরাচ্ছে বেশি, অনেকে তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এগুলোর ব্যাপারে মবক্রেসি চলছে। সময় খুব কম। ফজলুর রহমান, আপনি যদি বলেন দেশ গঠনে এখন কি করতে হবে, 1 মিনিটের মধ্যে যদি কোনো। লেট আস হোপ ফর দ্য বেস্ট and prepared for the worst. ওয়ার্স্ট কিছু হতে পারে আশঙ্কার মধ্যে আছে, খুব কম, কিন্তু আমরা ভালোর জন্যই প্রিপেয়ার্ড হব, আশা করব। কারণ আমি দেখতেছি এখানে 3টা গভর্নমেন্ট চলছে, অন্তত লোকালি, জেলার থেকে ধরে নিচ পর্যন্ত 3 গভর্নমেন্ট। 1 DC government, 2 SP government, 3 লেফটেন্যান্ট কর্নেলের গভর্নমেন্ট। আমি এটা দেখতেছি খুব বাস্তবভাবে। এদের প্রত্যেকের মনে আছে আমি কম কিসে, কেউ কাউকে, এদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট কম। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলছি, এবং সরকার এই ব্যাপারে খুব সিরিয়াস কিছু করতেছে আমি মনে করি না। তো ওই 3টার অ্যাডজাস্টমেন্ট দরকার। আর হইল যে সব মহামানবরা 16 বছর কিছুই বলে নাই, এখন প্রতিদিন 16টা করে মিছিল বের করে, যারা ওই দিতে হবে, করতে হবে, মরতে হবে, যারা করে, এরা সব চক্রান্তকারী বলবো না, কিন্তু তাদের নেতৃত্বটা চক্রান্তের অংশ। আরেকটা শেষ কথাটা আমি বলে দিই, এবং এই সবটার খেলা হইতেছে আমাদের পাশে, আমাদের আত্মীয় বাড়ি আছে, বড় বাড়ির একটা খেলা আছে যেটা দেখতেছি। বড় বাড়ির খেলাটা বন্ধ করার জন্য আমাদের খুব যোগ্যতা সহকারে ডিল করা। মাহমুদুর রহমান মান্না, 1 মিনিট। সরকার, আমি একটু আগে বলছিলাম যে হিসাব করলে 17টা দলের সাথে বসেছে, 2000 প্রস্তাব দিয়েছে, আরও তো বসতে হবে অন্যান্য পার্টির সঙ্গে, 4000 প্রস্তাব হবে। আপনি জিজ্ঞেস করেছিলেন মূল্যে এজেন্ডা, বলেছেন যে দেশ গঠনে এখন কি করতে হবে। আমি বলবো এই বসাবসিটা বাড়াতে হবে, তাদের যতগুলো প্রস্তাব আছে সেগুলো সংশ্লেষণ করে এক জায়গায় আনতে হবে। এক জায়গায় আনতে পারবেন না, কারণ কেউ নর্থ পোলের প্রস্তাব দিচ্ছে, কেউ সাউথ পোলের প্রস্তাব দিচ্ছে। ওইখানে গভর্নমেন্ট যেহেতু স্টিয়ারিং হুইলে আছে, তাদের ডিসিশনই চূড়ান্ত। মেবি একটা এলএফও টাইপের কিছু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে, যাতে একটা জাতীয় ঐকমত্যের দিকে যাওয়া যেতে পারে। জোর করে চাপিয়ে দিয়ে কোনো কিছু করবার যদি চেষ্টা করে, সেটা ব্যাকফায়ার করতে পারে। এটা সরকার বলে রাখলেই ভালো। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা আজকের পর্ব এখানে শেষ করছে। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।